আম একটু কল্পনা করা যাক একজন খুব মেধাবী, সফল আর যুক্তিবাদী মানুষের কথা। ধরুন তার নাম এমিলি। পেশায় সে একজন সাইকাইট্রি রেসিডেন্ট, মানে মানুষের মন নিয়ে কাজ করাটাই তার পেশা। হ্যাঁ, মানে দিনের বেলা সে হাসপাতালে চিকিৎসা করছে জটিল সব মানসিক রোগীর। একদম। কিন্তু রাতের বেলা আসলে এই একই এমিলি নিজের ঘরের আলো নিভিয়ে আম, ল্যাপটপের সামনে বসে একের পর এক ফেক ইন্টারনেট প্রোফাইল তৈরি করছে। ওয়াও! কেন? কারণ ডেভিড নামের একজনের সাথে সে কয়েকবার ডেটে গিয়েছিল, আর সেই ডেভিড গত কয়েকদিন ধরে তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। তাই এমিলি তার সব কাজ পড়াশোনা বাদ দিয়ে মানে পাগলের মতো ট্র্যাক করার চেষ্টা করছে ডেভিড কখন অনলাইন আসছে, কার সাথে চ্যাটে কথা বলছে। এখন প্রশ্ন হলো, একজন সফল নারী হঠাৎ এরকম মরিয়া আর অবসেসিভ কেন হয়ে গেল? আহ, আপাত দৃষ্টিতে দেখলে যে কারোর মনে হতে পারে এমিলি হয়তো তার মানে মানসিক ভারসাম্য হারাচ্ছে। এমনকি এই ঘটনার সময় এমিলি নিজের থেরাপিস্টও ভাবছিলেন যে যে তার হয়তো কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তাই না? একদম ঠিক। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এখানে কোনো প্যাথোলজি বা মানসিক অসুস্থতা কাজ করছে না। বরং এখানে কাজ করছে সম্পূর্ণ ভিন্ন একটা মনস্তাত্ত্বিক মেকানিজম, যা আমাদের বিবর্তন বা ইভলিউশনের সাথে গভীরভাবে যুক্ত। আর ঠিক এই জায়গাটাতেই আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি। মানুষের মন আর সম্পর্কের এই গোলকধাঁধা বুঝতে আজকের এই গভীর আলোচনায় আমরা বেছে নিয়েছি বেটারউইক্স ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীতকৃত ফেমাস বই অ্যাটাচড এর অডিও বুক ট্রান্সক্রিপ্ট। দারুণ একটা বই এটা। হ্যাঁ, আমাদের আজকের মিশন খুব স্পষ্ট। যাদের অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল আছে, মানে সম্পর্কের ক্ষেত্রে যাদের মধ্যে অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটি কাজ করে, তারা কিভাবে এই অবস্থা থেকে বের হতে পারে, কিভাবে তারা নিজেদের আসল ইমোশনাল চাহিদাগুলো চিহ্নিত করে পার্টনারের কাছে তুলে ধরবে, আর আর সবচেয়ে বড় কথা, কিভাবে তারা নিজেদের ভেতরে একটা নিরাপদ মানসিক ভিত্তি বা সিকিউর ইনার ফাউন্ডেশন গড়ে তুলবে। ঠিক। তো এমিলির কথায় যদি ফিরি, তার এই আচরণের পেছনের আসল বিজ্ঞানটা আসলে কি? এর পেছনে রয়েছে আমাদের ব্রেনের অ্যাটাচমেন্ট সিস্টেম। মানে আমাদের ব্রেন বিবর্তনের মাধ্যমে এমনভাবে তৈরি হয়েছে যে প্রিয়জনের সাথে ফিজিক্যাল আর ইমোশনাল ক্লোজনেস ধরে রাখাটা তার বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ প্রাচীনকালে একা থাকা মানেই ছিল নিশ্চিত মৃত্যু। একদম। তাই ব্রেন এমন একটা মেকানিজম তৈরি করেছে যা সব সময় খেয়াল রাখে যে প্রিয় মানুষ আমাদের কাছে আছে কিনা। যখন এই সিস্টেম কোনো বিপদের সিগন্যাল পায়, যেমন এমিলির ক্ষেত্রে ডেভিডের মেসেজের রিপ্লাই না দেওয়া, তখনই অ্যাটাচমেন্ট সিস্টেমটা পুরো অ্যাক্টিভ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, প্রবলভাবে অ্যাক্টিভ হয়ে ওঠে। ব্রেন আসলে লিটারাল সেন্সে সার্ভাইভাল মোডে চলে যায় তখন। তার মানে ব্যাপারটা অনেকটা একটা ওভার সেন্সিটিভ অ্যালার্ম সিস্টেমের মতো। গাছ থেকে একটা পাতা পড়লেও অ্যালার্ম বেজে উঠবে। ঠিক বলেছেন। যতক্ষণ না এমিলি তার পার্টনারের কাছ থেকে আবার নিরাপত্তার আশ্বাস পাচ্ছে, ততক্ষণ তার ব্রেন তাকে শান্ত হতে দেবে না। এমিলি আসলে পাগল হয়ে যায়নি, তার ব্রেনের ওই অ্যালার্ম সিস্টেমটাকে বাধ্য করছিল এমন আচরণ করতে যাতে সে যে কোনো মূল্যে ডেভিডের অ্যাটেনশন ফেরত পায়। ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত। কারণ আসলে সোর্সে ইলিনয় ইউনিভার্সিটির একটা খুব চমৎকার গবেষণার কথা বলা আছে, যাকে বলছে মর্ফ মুভি এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ওই এক্সপেরিমেন্টটা খুব ইন্টারেস্টিং। এম সেখানে দেখা যায় যাদের অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইল আছে, তারা অন্যের চেহারার ইমোশনের পরিবর্তন অন্যদের চেয়ে অনেক দ্রুত ধরতে পারে। ভিডিওতে যখন একটা রাগী চেহারা ধীরে ধীরে নর্মাল চেহারায় বদলাচ্ছিল, তখন অ্যাংশাস মানুষরা সবার আগে সেই পরিবর্তনটা খেয়াল করেছিল। তাদের অ্যালার্ম সিস্টেম এতটাই সূক্ষ্ম, তারা এক নিমিষেই বুঝে যায় যে পার্টনারের গলার স্বর একটু চেঞ্জ হয়েছে বা টেক্সটের টোনটা আগের মতো নেই। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। কিরকম? যদি এই অ্যাংশাস মানুষগুলো অন্যের ইমোশন বোঝাতে এতটা এক্সপার্ট হয়ে থাকে, তাদের সেন্সর যদি এত ভালো কাজ করে, তাহলে তারা সম্পর্কের ক্ষেত্রে এত ভুল কেন করে? কেন তারা বারবার কষ্ট পায়? এই ওভার সেন্সিটিভ অ্যালার্ম তো আসলে তাদের রক্ষা করার কথা, তাই না? খুবই লজিক্যাল একটা প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে ওই সেন্সর আর সেই সেন্সরের ডেটা অ্যানালিসিস করার প্রসেসের মধ্যে। অ্যাংশিয়াস মানুষদের র্যাডার বা সেন্সর একদম নিখুঁত। তারা পরিবর্তন ঠিকই ধরতে পারে, কিন্তু তাদের অ্যানালিসিসে গরমিল থাকে। একদম ঠিক, তাদের ভেতরের যে সফটওয়্যার সেই পরিবর্তনকে অ্যানালিসিস করে সেখানে গোলাজল থাকে। তারা পরিবর্তন দ্রুত ধরলেও প্রায়ই তাড়াহুড়ো করে নেগেটিভ কনক্লুশনে পৌঁছে যায়। মানে তারা ধরে নেয় যে পার্টনারের মুড খারাপ হওয়ার কারণ তারা নিজেরা। ঠিক তাই,
ধরুন পার্টনার অফিসে বসের বোকা খেয়ে মন খারাপ করে আছে। একজন অ্যাংশিয়াস মানুষ সেই মন খারাপ চেহারা সবার আগে খেয়াল করে ভাবতে শুরু করবে, সে নিশ্চয়ই আমার ওপর বিরক্ত, সে হয়তো আমাকে আর ভালোবাসে না। উম, এই যে তাড়াহুড়ো করে ভুল উপসংহারে পৌঁছানো, এইটাই তাদের সবচেয়ে বেশি ভোগায়। যদি তারা একটু সময় নিয়ে সিচুয়েশনটা বুঝত, তাহলে এই সেন্সিটিভিটি কিন্তু তাদের জন্য একটা সুপার পাওয়ার হতে পারত। হ্যাঁ, আসলে সুপার পাওয়ারই হতো। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে ঘটে। অ্যাংশিয়াস মানুষরা প্রায়ই এই অস্থিরতা আর দুশ্চিন্তাকে প্যাশনেট লাভ বা সত্যিকারের ভালোবাসা বলে ভুল করে। ওয়াও, অতিরিক্ত অ্যাংজাইটিকে প্যাশন ভাবে। এটা কেন হয়? কারণ যখন তারা ডেভিডের মতো অ্যাভয়েডেন্ট বা এড়িয়ে চলা মানুষদের কাছ থেকে ক্ষণিকের কোনো অ্যাটেনশন পায়, সেটাকেই তারা প্রেম ভাবে। যখন মেসেজ আসে না, তখন বুকের ভেতর ধুকপুক করা, নাওয়া খাওয়া ভুলে যাওয়া, এই পুরো রোলার কোস্টার ইমোশনটাকেই তারা ভালোবাসার গভীরতা মনে করে। কিন্তু আসলে এটা হলো জাস্ট একটা অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট সিস্টেমের লক্ষণ, তাই তো? একদম। সত্যিকারের ভালোবাসা বা এভলিউশনারি অর্থে সঠিক সম্পর্ক মানুষকে শান্তি দেয়, দুশ্চিন্তা নয়। একটা সিকিউর সম্পর্কে এত ড্রামা থাকে না। তাই অ্যাংশিয়াস মানুষদের কাছে নিরাপদ সম্পর্কগুলোকে শুরুতে খুব একঘেয়ে বা বোরিং মনে হয়। শান্তিকে বোরিং ভাবার এই ব্যাপারটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। তাহলে এই ফাঁদ থেকে তারা বেরোবে কিভাবে? কারণ স্ট্যাটিস্টিক্স বলছে এরা বারবার ওই অ্যাভয়েডেন্ট মানুষদের সাথেই সম্পর্কে জড়ায়। এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি গাণিতিক বা ম্যাথমেটিক্যাল। ম্যাথ? এখানে ম্যাথ আসলো কোথা থেকে? ডেটিং পুলের সমীকরণটা একটু অ্যানালিসিস করলেই ব্যাপারটা পরিষ্কার হয়। যারা সিকিউর বা নিরাপদ অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষ, তারা সাধারণত একবার সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক টেকসই হয়। তারা লং টার্ম রিলেশনে থাকে। তার মানে তারা ছট করে ডেটিং পুলে ফিরে আসে না। ঠিক। অন্যদিকে যারা অ্যাভয়েডেন্ট, তারা সম্পর্ক খুব বেশি দিন টেনে নিতে পারে না। তারা দ্রুত বেরিয়ে আসে আর নতুন সম্পর্কের খোঁজে ডেটিং পুলে বেশি সময় কাটায়। ও, তাহলে গাণিতিকভাবেই ডেটিং পুলে সবসময় অ্যাভয়েডেন্ট মানুষের সংখ্যা বেশি থাকে, আর একজন অ্যাংশাস মানুষের তাদের সাথেই দেখা হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে। একদম ঠিক ধরেছেন। আর এখানেই আসে আমাদের প্রথম সমাধানের কৌশল, অ্যাবান্ডেন্স ফিলসফি বা প্রচুর বিকল্প আছে এরকম একটা নীতি। মানে ওই ডেটিং পুলের ফাঁদ থেকে বাঁচানোর জন্যই কি বলা হচ্ছে যে একজনকে নিয়ে সাথে সাথে অতিরিক্ত মেটে না উঠে শুরুর দিকে একসাথে কয়েকজনের সাথে ডেট করতে বা কথা বলতে? হ্যাঁ, সেটাই। কিন্তু সত্যি বলতে এই প্রসেসটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে, যে মানুষ আসলে স্বভাবগতভাবেই একজনের সাথে গভীরভাবে যুক্ত হতে চায়। তার জন্য একসাথে কয়েকজনকে ডেট করা কি খুব এক্সস্টিং নয়? এটা কি একটু গেম খেলার মতো হয়ে যাচ্ছে না? প্রথম শুনলে এটাকে গেম বা ম্যানিপুলেশন মনে হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সোর্সে নিক্কির উদাহরণটা এখানে খুব রিলেভেন্ট। নিক্কি ছিল চরম মাত্রায় অ্যাংশিয়াস একজন মেয়ে। সে কি করত? সে একজনের সাথে ডেট করলেই তার পুরো পৃথিবী ওই একজনকে ঘিরে ঘুরতে শুরু করত। সে অপেক্ষা করত, পাগল হয়ে যেত, আর শেষে গিয়ে কষ্ট পেত। কিন্তু যখন সে এই অ্যাবান্ডেন্স ফিলসফি অ্যাপ্লাই করা শুরু করল, তখন তার এই ওভার সেন্সিটিভ অ্যাটাচমেন্ট সিস্টেম আসলে ডিসেন্সিটাইজড বা শান্ত হতে শুরু করল। ডিসেন্সিটাইজড হওয়া মানে কি? তার মানে তার ব্রেন তখন আর একজনের মেসেজ না আসা নিয়ে অতিরিক্ত ভাবার সময় পাচ্ছিল না? একদম ঠিক। এটা কিন্তু একটা বায়োলজিক্যাল হ্যাকও বলা যায়। যখন হাতে মাল্টিপল অপশনস থাকে, তখন একজন যদি অবহেলা করে বা রিপ্লাই না দেয়, ব্রেন তখন সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে সার্ভাইভাল মোডে চলে যায় না। তার মানে তখন মানুষ সেটাকে নিজের দোষ হিসেবে না নিয়ে ইজিলি বুঝতে পারে যে প্রবলেমটা আসলে ওই অবহেলাকারী মানুষটারই। হ্যাঁ, এই ফিলসফি শেখায় যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সঠিক মূল্যায়ন করতে জানে। এর ফলে খুব সহজেই স্মোকিং গানস বা বিপদের সিগন্যালগুলো চেনা যায়। আর কনফিউজিং মেসেজ দেয়া মানুষদের থেকে দ্রুত সরে আসা যায়। নিকি এভাবেই তার সিস্টেমকে শান্ত রেখে একজন সিকিউর মানুষ খুঁজে পেয়েছিল। তার মানে এই স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্য আসলে কাউকে ধোঁকা দেয়া নয়, বরং নিজের প্রিফ্রন্টাল কোর্টেক্স বা লজিক্যাল ব্রেনকে একটু সময় দেয়া। যাতে সে অন্ধের মতো কারোর প্রতি অ্যাডিক্টেড না হয়ে পড়ে। দারুণ একটা স্ট্র্যাটেজি। ধরুন প্রথম ধাপ হিসেবে ডেটিং পুলে নিজেকে সিকিউর রাখা গেল, কিন্তু সম্পর্কের ভেতরে তো একটা নিরাপদ মানসিক ভিত্তি বা ইনার ফাউন্ডেশন দরকার। এর জন্য সোর্সে একটা দারুণ ডেইলি হ্যাবিটের কথা আসছে, রিলেশনশিপ ইনভেন্টরি।
এটা নাকি একটা 7 কলামের জার্নালিং প্র্যাকটিস। হ্যাঁ, একটা স্ট্রং সিকিউর ফাউন্ডেশন তৈরির জন্য এই ইনভেন্টরিটা অসাধারণ কাজ করে। এই জার্নালের মূল কাজ হলো নিজের অবচেতন মনের আচরণের প্যাটার্নগুলোকে চোখের সামনে নিয়ে আসা। মানে কোনো একটা স্পেসিফিক ঘটনা বা ট্রিগারে একজন অ্যাংশাস মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে সেটা লেখা। ঠিক, হয়তো সে বারবার কল করছে অথবা রাগ করে নিজের ফোন বন্ধ করে রাখছে। এই ধরনের আচরণগুলোকে সাইকোলজির ভাষায় বলা হয় প্রোটেস্ট বিহেভিয়ার। এক সেকেন্ড, একটু থামাই। প্রোটেস্ট বিহেভিয়ার ব্যাপারটা আরেকটু ভেঙে বলা যায়। মানে কাউকে ফোন না করা বা ফোন বন্ধ করে রাখা, এটা কিভাবে প্রোটেস্ট বা প্রতিবাদ হচ্ছে? আসলে প্রোটেস্ট বিহেভিয়ার হলো পার্টনারের অ্যাটেনশন পাওয়ার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য করা যে কোনো ইনডিরেক্ট কাজ। যখন সরাসরি বলা যায় না যে আমার খারাপ লাগছে, তখন মানুষ এমন কিছু কাজ করে যাতে পার্টনার নিজে থেকে এসে বা সাধিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ও, যেমন মেসেজ সিন করে রিপ্লাই না দেয়া বা হঠাৎ করে খুব ঠান্ডা ব্যবহার করা। হ্যাঁ, বা ধরুন অন্য কারোর সাথে অতিরিক্ত মেলামেশা করে পার্টনারকে জ্যালাস করার চেষ্টা করা। ব্রেন ভাবে এভাবে হয়তো হারিয়ে যাওয়া অ্যাটেনশন ফেরত পাওয়া যাবে, কিন্তু বাস্তবে এটা কিন্তু সম্পর্ককে আরও টক্সিক করে তোলে। মানে সোজা পথে না গিয়ে বাঁকা পথে অ্যাটেনশন খোঁজার চেষ্টা। তাহলে এই ইনভেন্টরিতে এই আচরণগুলো বের করার পর কি করতে হয়? এরপর আইডেন্টিফাই করতে হয় নিজের ইনসিকিউর ওয়ার্কিং মডেল। সেটা আবার কি? মানে ওই ঘটনার সময় মনের একদম গভীরে কি বিশ্বাস কাজ করছিল। হয়তো মনে হচ্ছিল যে কেউ আসলে আমাকে ভালোবাসবে না বা আমি ভালোবাসার যোগ্য নই। এই নেগেটিভ বিলিফগুলোই আসলে প্রোটেস্ট বিহেভিয়ারের জন্ম দেয়। আচ্ছা, বুঝলাম। আর ইনভেন্টরির সবচেয়ে ইম্পর্ট্যান্ট কলামটাতে ভাবতে হয় একজন ইন্টিগ্রেটেড সিকিউর রোল মডেল এই একই অবস্থায় কি করতেন। এই সিকিউর রোল মডেল জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা কি অনেকটা নিজের মনের ভেতরে একটা বোর্ড অফ ডিরেক্টরস বা উপদেষ্টা পরিষদ রাখার মতো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। যেখানে কোনো থেরাপিস্ট, কোনো ট্রাস্টেড বন্ধু অথবা আম, শুনতে অদ্ভুত লাগলেও নিজের পোষা প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসাকেও কি একটা মডেল হিসেবে ভাবা যেতে পারে? ওয়াও, এটা খুবই চমৎকার একটা উপমা। পোষা প্রাণীর উদাহরণটা আসলে সত্যি খুব রেলেভেন্ট। ধরুন, আমরা আমাদের পেট ডগ বা ক্যাটকে কতটা নিঃস্বার্থ ভালোবাসার চোখে দেখি। তারা কোনো ভুল করলে বা জুতো কামড়ে ছিঁড়ে ফেললেও কি আমরা ভাবি যে তারা আমাদের ঘৃণা করে? না, আমরা তো ভাবি তারা হয়তো একটু দুষ্টুমি করছে। ঠিক তাই। এই যে বিনা শর্তে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখা, এটাই হলো সিকিউর রোল মডেলের কাজ। যখনই ইনভেন্টরি প্র্যাকটিস করা হয়, তখন ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে যে পার্টনারের সাধারণ ব্যস্ততা বা অন্যমনস্কতাকে সে নেগেটিভ মাইন্ড রিডিং করে ভুল ব্যাখ্যা করছিল। মানে নিজের মনকে বারবার ট্রেন করা যে সে মেসেজ দিচ্ছে না মানে এই নয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে বা সে আমাকে ঘৃণা করে। সে হয়তো সত্যি কাজে ব্যস্ত। একদম। এই ফাউন্ডেশনটা তৈরি হওয়ার পর আসে আম, সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ, নিজের চাহিদাগুলো পার্টনারের কাছে ঠিকভাবে প্রকাশ করা বা এফেক্টিভ কমিউনিকেশন। কারণ শুধু নিজের মনকে বোঝালেই তো হবে না, পার্টনারকেও তো জানাতে হবে। এর জন্য ওই বুকটাতে 5টি নির্দিষ্ট নীতির কথা বলা হয়েছে। আর এই 5টি নীতি যে কোনো সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে। প্রথমত, নিজের আসল অনুভূতি প্রকাশ করা। দ্বিতীয়ত, নিজের চাহিদার উপর ফোকাস করা। মানে পার্টনারকে ব্লেম না করে আমার এটা দরকার বা আমি এমন অনুভব করছি এটা বলা। হ্যাঁ, তুমি আমাকে সময় দাও না, এইভাবে না বলে আমি দিনে অন্তত একবার তোমার সাথে কথা বলতে পারলে খুব ভালো ফিল করি, এইভাবে বলা। শব্দচয়নের কিন্তু একটা বড় ডিফারেন্স আছে এখানে। তুমি এটা করো না বলার চেয়ে আমার এটা দরকার বলাটা অনেক কম অ্যাগ্রেসিভ শোনায়। একদম একদম যেহেতু প্রবলেমটাকে খুব স্পেসিফিক করে বলা, ভেগ কোনো দাবি না করা। চতুর্থত, কোনোভাবে ব্লেম বা অ্যাটাক না করা। আর পঞ্চম নীতিটা হচ্ছে নিজের ইমোশনাল নিডসের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট থাকা। আর এর জন্য কোনোভাবে অ্যাপোলজি ফিল না করা বা লজ্জিত না হওয়া। ঠিক তাই। এই পুরো ব্যাপারটাকে মিরান্ডাস ল অফ ডেটিংয়ের সাথে তুলনা করা হয়েছে। যেমন পুলিশ কাউকে অ্যারেস্ট করার সময় তার অধিকারগুলো পড়ে শোনায়, তেমনি সম্পর্কের শুরুতেই নিজের ইমোশনাল রাইটস আর এক্সপেকটেশনসগুলো ক্লিয়ার করে দেয়া।
কিন্তু এখানে আমার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আছে। কি প্রশ্ন? সম্পর্কের একদম শুরুতে, ধরুন সেকেন্ড বা থার্ড ডেটে যদি কেউ তারই অতিরিক্ত চাহিদাপূর্ণ বা নিডি রূপ প্রকাশ করে দেয়, যেমন যদি বলে আমার প্রতিদিন কমিউনিকেশন রাখাটা দরকার, তাহলে কি মানুষ ভয় পেয়ে পালাবে না? এটা কি একটা বিশাল রেড ফ্ল্যাগ হিসেবে দেখা হবে না? এটা খুবই লজিক্যাল একটা ভয়। আর এর সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ, অনেকেই পালাবে। তাহলে লাভ কি হলো? কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো কারা পালাবে। আসলে যারা অ্যাভয়েডেন্ট, যারা নর্মাল ইমোশনাল চাহিদা মেটাতে অক্ষম বা অনিচ্ছুক, কেবল তারাই এই স্পষ্ট কথা শুনে ভয় পেয়ে দূরে সরে যাবে। ও ওয়াও! তার মানে সেটাই আসলে এই স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্য? একদম। ভুল মানুষগুলো যেন শুরুতেই জীবন থেকে সরে যায়, যাতে পরে গিয়ে আর মাসের পর মাস বা বছরের পর বছর কষ্ট পেতে না হয়। কি অসাধারণ একটা ফিল্টার মেকানিজম! নিজের চাহিদাকে আর্মার বা বর্ম হিসেবে ব্যবহার করে ভুল মানুষদের দূরে সরিয়ে দেয়া। তাহলে যারা সিকিউর বা নিরাপদ তারা কি করবে? একজন সিকিউর পার্টনার এই সত্যতা আর স্পষ্ট কথা দেখে কখনোই ভয় পাবে না, বরং সে পজিটিভ রেসপন্স দেবে। সে সম্পর্কের এই ট্রান্সপারেন্সির যত্ন নেবে, তাই না? হ্যাঁ, সে বুঝবে যে এখানে কোনো লুকোচুরি বা গেম খেলা হচ্ছে না, বরং একটা সঠিক আর ম্যাচিওর সম্পর্কের ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা চলছে। আসলেই তাই। আজকের এই গভীর আলোচনায় অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষ কিভাবে সিকিউরিটি খুঁজে পেতে পারে তার জন্য আমরা 3টে খুবই পাওয়ারফুল কৌশলের কথা জানলাম। প্রথমত, নিজের অ্যাটাচমেন্ট সিস্টেমকে চেনা আর অ্যাবান্ডেন্স ফিলসফি মেনে চলে ডেটিং পুলের গাণিতিক ফাঁদ থেকে নিজেকে বাঁচানো। আর দ্বিতীয়ত, মানসিক ভিত্তি গড়তে রিলেশনশিপ ইনভেন্টরি জার্নাল করার মাধ্যমে অবচেতন মনের নেগেটিভ প্যাটার্নগুলো ভেঙে ফেলা। রাইট। আর তৃতীয়ত, ওই 5টা নীতির মাধ্যমে কোনো রকম গিল্ট ফিল ছাড়াই নিজের চাহিদাগুলো স্পষ্টভাবে প্রকাশ করা। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু শুধু রোম্যান্টিক রিলেশন নয়, ডেইলি লাইফের যে কোনো সম্পর্কের ডাইনামিক্স বুঝতে দারুণ হেল্প করে। আর সবচেয়ে বড় কথা, এটা মানুষকে নিজেকে অকারণে দোষারোপ করা থেকে বিরত রাখে। হ্যাঁ, যখন মানুষ বুঝতে পারে যে তার ইমোশনগুলো আসলে কোনো পাগলামি নয়, বরং এর একটা সায়েন্টিফিক আর রেভলিউশনারি বেস আছে, তখন নিজের প্রতি দয়ালু হওয়া অনেক সহজ হয়ে যায়। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একটা চমৎকার আর কিছুটা প্রভোকেটিভ কনসেপ্ট দিয়ে শেষ করতে চাই, যাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি প্যারাডক্স বা নির্ভরতার বৈপরীত্য। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিন্তা। এক্স্যাক্টলি। আমাদের মডার্ন সোসাইটি সব সময় শেখায় যে আমাদের পূর্ণাঙ্গ স্বাধীন হতে হবে, কারোর ওপর নির্ভর করা যাবে না, যেন কারোর ওপর নির্ভর করা মানে উইক হওয়া। কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। হ্যাঁ, আমরা যদি স্ট্রেঞ্জ সিচুয়েশন টেস্টের সেই ফেমাস গবেষণার কথা মনে করি, ওই টেস্টে কি করা হয়? ছোট বাচ্চাদের একটা নতুন ঘরে খেলা দিয়ে ছেড়ে দেয়া হয়। দেখা যায় বাচ্চারা তখনই নিশ্চিন্তে পুরো ঘর ঘুরে দেখে আর খেলা নিয়ে মেতে ওঠে যখন তারা জানে যে তাদের মা বা সিকিউর কেউ একজন ওই ঘরে প্রেজেন্ট আছে। তারা নাকি বারবার পেছন ফিরে তাকায়, এটা নিশ্চিত হতে যে তাদের সেই সিকিউর জায়গাটা ঠিক আছে কিনা, তাই না? একদম। আর মা যখনই ঘর থেকে বেরিয়ে যায়, তারা খেলা থামিয়ে কাঁদতে শুরু করে। তাদের সব কৌতূহল আর স্বাধীনতা এক নিমেষেই শেষ হয়ে যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো অ্যাডাল্টদের ক্ষেত্রেও ব্যাপারটা হুবহু এক। আমরা তখনই আমাদের ওয়ার্কপ্লেসে সবচেয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট, ক্রিয়েটিভ আর সাহসী হতে পারি, তখনই আমরা নির্দ্বিধায় পৃথিবীর বুকে বিচরণ করতে পারি, যখন আমরা মনের গভীরে জানি যে আমাদের পেছনে ভরসা করার মতো এমন একজন নিরাপদ মানুষ আছে। যাকে আসলে দিন শেষে ফেরত পাওয়া যাবে আর যার ওপর পুরোপুরি রিলাই করা যাবে। একদম। আমরা যত বেশি একে অন্যের উপর ইফেক্টিভলি ডিপেন্ড করতে শিখব, আমরা কিন্তু তত বেশি ইন্ডিপেন্ডেন্ট আর কনফিডেন্ট হয়ে উঠব। আসল স্বাধীনতা আসলে একা থাকার মধ্যে নেই, বরং সঠিক মানুষের উপর নির্ভর করতে পারার মধ্যেই লুকিয়ে আছে। আসলেই তাই। আলোচনার শুরুতে আমরা সেই যে এমিলির কথা বলেছিলাম, যে অন্ধকারে বসে ফেক প্রোফাইল বানাচ্ছিল, সে হয়তো জানতো না তার ব্রেনের ভেতরে কি চলছিল। মন আর সম্পর্কের কিন্তু কোনো এক্সরে করা যায় না। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের প্রয়োজনগুলো বুঝতে শিখি, আমাদের ভেতরে সেই অ্যালার্ম সিস্টেমটাকে শান্ত করতে শিখি আর সঠিক মানুষটিকে খুঁজে নিই, তবে এই মনুষ্যত্বের ঘোলা জলের তলাতেও কিন্তু একটা শক্ত আর নিরাপদ মাটির সন্ধান পাওয়া সম্ভব। আজ তাহলে এ পর্যন্তই থাক।